এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে অতিথিদের কাছে কথা না শুনে তোমাদের কথা শোনা উচিত ছিল। তোমরা কি ধরনের শিক্ষা চাও, তাই না? গতানুগতিক শিক্ষা না আগামী দিনের শিক্ষা? কোনটা আগামী দিনের শিক্ষা? পৃথিবী আজ গ্লোবাল ভিলেজ নাকি? শিক্ষা এমন একটি কমোডিটি যেটার প্রতিযোগিতা হয় বিশ্বায়নে, শুধু বাংলাদেশে হাজি দানেশে না। এই প্রতিযোগিতায় টেকার জন্য তোমাদের পড়তে হবে। সেই জন্য ভিসি সাহেবকে প্রথম জিজ্ঞেস করলাম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কিউএস রেটিং এ আপনার কত নাম্বার? উনি কোনো নাম্বার বলতে পারলেন না। নাম্বার বানাতে হলে ওনাকে শিক্ষকদের কাজ করতে হবে। নাম্বার যদি হতে হয় কিউএস রেটিং এ আন্তর্জাতিক পর্যায়ে, তাহলে তোমাদের পড়াশোনা করতে হবে, তাই না? প্রথমে হলো আমাদের পড়তে হবে, পড়াশোনা করতে হবে, শিক্ষকদের পড়াতে হবে। সেই জায়গায় যদি আবার শিক্ষক নিয়োগে কোনো দুর্বলতা থেকে থাকে, আর আমি মন্ত্রী যদি কোনো নেপোটিজম আর আমার এবং বিরোধী দলের এমপি সাহেব যদি সকলে মিলে রাজনীতি করেন, তাহলে তো শিক্ষার পরিবেশ আসবে না, আসবে। আমরা সকলে চাই একটি জিনিস, সেটি হলো আগামীর বাংলাদেশ। কে বলেছেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলেছেন আগামীর বাংলাদেশ গড়তে হবে। এটাই তো একটি মাত্র উদ্দেশ্য। এই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা আর তোমরা, নাকি? আমরা যদি বিশ্বায়নের যুগে প্রতিযোগিতার দিকে না থাকতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পৃথিবীতে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য দেশ, যেই দেশে জনসংখ্যা বেড়েই চলছে, নাকি? উন্নত বিশ্বের জনসংখ্যা কমেই চলছে। More than 30 nations, developed nations, more people are dying, less people are taking birth. তার মানে কি? বেশি মানুষ মারা যাচ্ছে, কম মানুষ জন্মগ্রহণ করছে। তার মানে জনসংখ্যা, মানব সম্পদের অভাব হচ্ছে। আর বাংলাদেশ, more people are taking birth, less people are dying. It means population's booming, নাকি? We are highly densely populated country in the world. এটা কি আমরা অভিশাপ হিসেবে নেব? কি বেশি জনসংখ্যা, ছোট্ট দেশ, রিসোর্সের অভাব, তাহলে আমরা কি এটাকে কি অভিশাপ হিসেবে নেব? কি হিসেবে নেব? আশীর্বাদ হিসেবে নেব। কারণ অন্যের যেটা অভাব রয়েছে, আমাদের সেটা আল্লাহ রাব্বুল আলামিন আফসাবুল মাখলুকাত হিসেবে অপ্রতুল আমাদের দিয়েছেন। আল্লাহর রহমত রয়েছে আমাদের। জাপানিজ একটা ইউনিভার্সিটি করলে এতগুলো ছাত্রছাত্রী পাওয়া যেত, আমেরিকায় এতগুলো ছাত্রছাত্রী পাওয়া যায়, সাউথ কোরিয়াতে পাওয়া যায়, পৃথিবীর উন্নত দেশে পাওয়া যায় না। আমাদের এখানে ছাত্রছাত্রীর অভাব নেই। তাহলে আমরা যদি সঠিকভাবে এই বিশ্বায়নের যুগে আমাদের ছাত্রছাত্রীকে সেইভাবে তৈরি করি, তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ, তাই না? সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কারিগরি শিক্ষার উপরে, ইঞ্জিনিয়ারিং এর উপরে, টেকনোলজির উপরে, মেডিকেল সায়েন্সের উপরে, ন্যানো টেকনোলজির উপরে, রোবোটিক্স এর উপরে, এআই এর উপরে। এবং আমরা চাই যে আমাদের দেশ সেভাবে এগিয়ে যাক। আমাকে দাবি করলো যে আমাদের এই দাবির প্রয়োজন। আমি বললাম এটা তো আমারও দাবি। তো তোমার দাবি কেন হলো? তুমি তো ছাত্র, এটা আমার দাবি হওয়া উচিত, মাননীয় সংসদ সদস্যদের একই দাবি হওয়া উচিত, তাই না? হলের কথা বলছিলেন, এখানে হল দেওয়া প্রয়োজন রয়েছে, এটা আমি নিশ্চিন্তে বলতে পারি যে ইয়েস, একই প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই সরকারের পক্ষে হঠাৎ করে এই ধরনের কর্মসূচি দেওয়া সম্ভব না, তারপরও আমাদেরকে ব্যবস্থা করতেই হবে, নাকি?
আস্তে আস্তে আমাদের চলতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রের জন্য 8 লক্ষ টাকা পার এনাম খরচ করা হচ্ছে। অঙ্কে কাঁচা হলে চলবে না, অঙ্কে ভিসি সাহেবে অঙ্কে কাঁচা হলে চলবে না। এই অঙ্কের কাঁচা এখন পরীক্ষা হোক আমার সাথে আমার নতুন ছাত্রছাত্রীদের, আমার প্রতিটি স্টুডেন্ট বেরিয়ে যাওয়ার পরে কত টাকা খরচ হলো সেটি তো প্রোডাকশন কস্ট, রাইট? Total production divided by total amount of money expenditure by the government 139 কোটি টাকা খরচ করা হয় অ্যানুয়াল। আর প্রতি বছর ছাত্র বেড়েছে 1700। লেটস গো ফর দেয়ার 139 কোটি যে মাল্টিপ্লাই করা হোক 1700 দিয়ে। দিস ইজ মাই আউটপুট। 8 বছর 8 লাখ টাকা প্রতিটি ছাত্রের পিছনে এই গরিব দেশের সরকার ব্যয় করছে। পাশাপাশি উনি ভুলেই গিয়েছেন তোমার বাপ মা খরচ করছে না। 5 বছর যদি 8 লক্ষ টাকা ইউনিভার্সিটি অথরিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আপামর জনসাধারণের কষ্ট অর্জিত পয়সা তোমার পিছনে দেওয়া হচ্ছে, তোমার বাপ মা দিচ্ছে না? অ্যানুয়ালি অ্যাট লিস্ট 1 লক্ষ টাকা তোমার বাপ মা দিচ্ছে। 5 বছরে বাপ মা দিচ্ছে 5 লাখ, ইউনিভার্সিটি দিচ্ছে 8 লাখ। তাহলে টোটাল কস্ট পার স্টুডেন্ট 13 লাখ। এবার হিসাব ঠিক হলো? অঙ্কে পাকা? এখন 13 লাখ আমাদের খরচ হচ্ছে। এভরি ইউনিভার্সিটি এক্সপেন্সেস। এখন এই এক্সপেন্স কমাতে হলে রেশিওটা কি করতে হবে? মোর স্টুডেন্ট বেরিয়ে আসতে হবে, মোর ফ্যাকাল্টি আনতে হবে, মোর কোয়ালিটি স্টুডেন্ট আনতে হবে, এবং they should go abroad and earn money for us. আপনি কি সেই ধরনের শিক্ষা দিচ্ছেন কিনা? দ্যাট ইজ মাই কোশ্চেন। আমরা শিক্ষার মান উন্নয়ন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আছে আমাদের কারিকুলাম, এখানে যে সমস্ত বিষয়ে লেখাপড়া হচ্ছে, ওই শিক্ষককে যদি আমি একটা অন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিই, সেখানে গিয়ে দেখে আসুন কিভাবে পড়াচ্ছে, প্রজেক্ট বেস পড়ালেখা হচ্ছে। আর আমরা সেই অতীতের আমলের সিস্টেম নিয়ে লেখাপড়া করছি। এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রয়োজনে জিডিপি 5% শিক্ষা খাতে দেওয়া হবে। উনি তো কৃপণতা করছেন না। অতএব সেইভাবে আপনাদের শিক্ষায় কি ধরনের ডেভেলপমেন্ট পান সেটা চাবেন। আপনি যে কথাগুলো বলেছেন সেখানে ভৌত অবকাঠামোর কথা রয়েছে, অন্য কোনো বিষয় না। আমি জানতে চাই আপনার রিডিং রাইটিং ক্লাসরুম টেকনিক এর কি পরিবর্তন আনবেন, সেটা হলো আমার জানার বিষয়। গুগল মামা আছে না, গুগল সার্চ একটু ঘুরে দাও, দেখো গিয়ে তোমার ক্লাসে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি কিভাবে পড়ায়, গুগলে দেখে ফেলবে এবং টিচারকে বলবে স্যার আমরা ওইভাবে শিখতে চাই। ইউ ডিমান্ড ইট এন্ড দে মাস্ট ডু ইট। আগের দিন না যে আমরা যা শিক্ষক বলতো তাই আমরা বুঝতাম যে এর বাইরে আর কিছু নেই। এখন তুমিও জানো কিভাবে কি হয় নাকি? অতএব তোমাদের ডিমান্ড থাকতে হবে। রাষ্ট্র 8 লক্ষ টাকা খরচ করে, তোমার বাবা ন্যূনতম পক্ষে 5 লক্ষ টাকা খরচ করে, তোমার টাকা ওয়ার্থি হতে হবে, সরকারের টাকার রিটার্ন দিতে হবে। এভরি নিকেল এন্ড ডাইম শুড বি অ্যাকাউন্টেবল নাকি? আচ্ছা ধরো আমরা যদি এমন একটা পদ্ধতি করতাম, এই 8 লক্ষ টাকা যে ইউনিভার্সিটি দিচ্ছে সেই 8 লক্ষ টাকা তোমাকে লোন নিয়ে দিতে হবে, কেমন হতো? কে কে রাজি? আমি নিজে ছাত্র হলে আমিও রাজি হতাম না। কি অবাস্তব প্রস্তাব! 8 লক্ষ টাকা তোমার বাবা এমনি 5 লক্ষ টাকা দিচ্ছে, আবার 8 লক্ষ টাকা দিবে। এবার যদি বলি 8 আর 5 13 লক্ষ টাকা তুমি স্টুডেন্ট লোন চাও এবং 13 লক্ষ টাকা সরকার দিলে কেমন হয়? একটু ভালো হয় নাকি? ওকে, তাহলে এখন যদি বলি এই 13 লক্ষ টাকা যে খরচ করা হলো, এই 13 লক্ষ টাকা তোমাকে দিতে হবে না, তাহলে কেমন হয়? ও সবাই বলল
এইটার যদি একটু সিস্টেম পাল্টিয়ে দেই, এই 8 লক্ষ টাকা ইউনিভার্সিটি যেটা দেয় সেটা তোমাকে দেওয়া হবে, প্লাস এই 8 লক্ষ টাকার সাথে 25% তোমার এক্সপেন্স হিসাবে সরকার লোন হিসাবে তোমাকে দিবে। এই লোন পেতে হলে ডিপার্টমেন্টের চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, কারণ তুমি লেখাপড়া করলেই গ্যারান্টার হবে চেয়ারম্যান, চেয়ারম্যান গ্যারান্টার হলে তুমি লোন পাবা, আর লোন না পালে নিজের পয়সা নিজে দিতে হবে। এটা কেমন হয়? সবাই বলে রাখলো কেন? আমি পড়বো, কোর্সে পাস করবো, চেয়ারম্যান আমাকে বলবে ইয়েস, ওষুধ আছে। যে পাস করবে না তার লাইবিলিটি দেশ দিতে পারে না, সরকার দিতে পারে না, ইউনিভার্সিটি দিতে পারে না, রাইট? তাহলে এই প্রস্তাবটা কি খারাপ? এখন আমরা 139 কোটি টাকা এই বিশ্ববিদ্যালয়ে ভোট বরাদ্দ হিসেবে দিয়ে দেই। কিউসলেটিকে গেল কি গেল না এটা নিয়ে আমাদের কোন রকম কিছু নেই। আর যদি বলতাম যে ছাত্র ছাত্রীরা স্টুডেন্ট লোন নিবে গভর্নমেন্টের কাছ থেকে, আপনাকে এই টাকাটা দিবে, তাহলে এই হাজী ড্যামেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন থাকতো, তারা বার্গেনিং করতো ভিসির সাথে এবং বলতো স্যার আমরা বার্গেনিং করবো, কেন আমাদের টিউশন ফি 1 লক্ষ টাকা সেমিস্টার নিলেন, যদিও টিউশন ফিটা তুমি লোন হিসাবে নিয়ে দিচ্ছ, তারপর তো টাকাটা তুমি লোন দিচ্ছ, তোমার নামে লোন নাকি? এখন তাহলে কি হতো? ইউনিভার্সিটি অথরিটির সাথে স্টুডেন্টরা বার্গেনিং করতো এবং সেই বার্গেনিং করে এই বিশ্ববিদ্যালয় সঠিকভাবে চলছে কিনা সেই ব্যাপারও, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আছে কিনা, তোমাদের ইকুইপমেন্ট চেঞ্জ হচ্ছে কিনা, রিসার্চের জন্য ফান্ড দেওয়া হচ্ছে কিনা, পিএইচডির জন্য ফান্ড দেওয়া হচ্ছে কিনা, তখন তোমরা আর্গুমেন্ট করতে পারতে না। আবার আমার সাথে রেসিপ্রোকাল না, কারণ একটা কথায় মাথায় ঢুকেছে 8 লাখ টাকা লোন, 25% দিলে 12 লক্ষ টাকা লোন, আমাকে এই টাকাটা দিতে হবে, এই জন্য কেউ আমার কথাটা শুনতেছে না। আমি বুঝি, আমি সেই কথাটি বলছি, এই লোন যে তোমাকে দিতে হবে এটা তো আমি বলছি না দিতেই হবে, কারণ তুমি যদি লোন নাও দাও, বিশ্ববিদ্যালয়কে 139 কোটি টাকা সরকার দিয়ে দিচ্ছে না? দিচ্ছে তো, সরকার দিবে, সেটা তোমার মাধ্যমে দিতে চাই, জবাব দিতে চাই। আর তুমি জানতে হবে এই বাংলাদেশ তোমাকে কি দিয়েছে, জানতে হবে বাংলাদেশের আপামর জনসাধারণের করের টাকা এই বিশ্ববিদ্যালয় চলছে, তাহলে বাংলাদেশের প্রতি তোমার ভালোবাসা, তোমার দায়িত্ববোধ, তুমি কতটুকু ঋণী এটা তোমাকে বুঝতে হবে। টাকা না দিতে পারলে কিচ্ছু হবে না, আনকালেক্টেবল ডেট হিসেবে রাইট অফ করে দেওয়া হবে। তুমি পাস করলে, চাকরি করে নিলে, টাকা চাইলো সরকার, বললো সরি আই ডোন্ট হ্যাভ দ্য মানি, এই জন্য কোন রকম মামলা হবে না। যেভাবে কৃষকের বিরুদ্ধে কৃষি লোনের জন্য মামলা হতো, আমাদের দেশমাতা বেগম খালেদা মওকুফ করে দিয়েছিলেন, উনি প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে এবারও আবার আমাদের প্রধানমন্ত্রী ওই কৃষকদের লোন মাফ করে দিয়েছেন। এটা সেই লোন না, এটা চক্রবর্তী হারে সুদ না। তোমার লোন তুমি দিতে পারবে, ফেরত দাও, না দিতে পারলে দিলে না, সরকার তো কিছু আসে যায় না। কিন্তু একটি জিনিস আসে যায়, তুমি জানলে তুমি লোন করেছো, তুমি জানলে রাষ্ট্রের কাছে কতটুকু তুমি ঋণী, তুমি জানলে এই শিক্ষকরা তোমাদের টাকা নিয়ে এই প্রতিষ্ঠান চালাচ্ছে, তারা কতটুকু দায়িত্ব বোধ রয়েছে সেই পরীক্ষা তো করা যায়, তাই না? এখন ধরো তুমি হঠাৎ করে সচিব হয়ে রিটায়ারমেন্টে গেলে, এই এলাকারই সচিব রয়েছেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সত্তা সাহেব, এই এলাকার না? হ্যাঁ, বগুড়া। ও এই এলাকার না, এই এলাকার জাহিদ ভাই, উনি তো চাকরি ছেড়ে দিয়েছেন। ধরে নাও তুমি রিটায়ারমেন্টে গেলে অনেক পরে সচিব হয়ে, যখন সচিব হওয়ার পরে তোমার রিটায়ারমেন্ট 5 কোটি টাকা নিয়ে তুমি যাবে, তখন যদি তোমাকে কেউ বলে ভাই আপনি তো সরকারের কাছে 12 লক্ষ টাকা ঋণী, আপনি দিয়ে যাবেন না? রিটায়ারমেন্ট হিসেবে দিয়ে যাওয়া যাবে না? তখন টাকারও প্রয়োজন থাকে না, থাকে। একজন সিআইপি হলো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে লোনে লেখাপড়া করছে, সিআইপি অ্যাপ্লিকেশন মানে কি? কমার্শিয়াল ইম্পর্টেন্ট, তার মানে তার টাকা আছে। সিআইপি অ্যাপ্লিকেশন করার পরে যদি বলা হয় আপনি তো লোনের টাকা শোধ করেন নেই, টাকাটা দিয়ে দিবে না? সামর্থ্য হলে দিয়ে দিবে নাকি? যেমন আমি এখানে মঞ্চে এসে বসছিলাম, আমাদের এমপি সাহেবের ধন্যাঢ্য লোকজন, তারা কি পারে না 2-1টা হল করে দিতে?
তাহলে আমরা এই নামে হল করতাম, আমরা আক্তারের নামে হল করতাম, আমরা কি পারতাম না হল করতে? শুধু হাজি দানিশ হতে হবে, আমরাও তো দাদা মহসিন হতে পারি নাকি? এনিওয়ে, এই কথাটি অনেকে সায় দিচ্ছে না। চিন্তা করে দেখো, আমি ভালো বলছিলাম, খারাপ কিছু না। টাকা দিতে হবে না, আনকালেক্টেড ব্যাড অ্যাকাউন্ট রাখা হবে, প্লাস তোমরা বেনিফিট পাবে 25%। যে টাকাটা তোমার আব্বা দিত পার্সোনাল এক্সপেন্সেস, সেই টাকাটা সরকারি দিবে। তাহলে কাউ টিউশনি করতে হতো না, অর্থনৈতিকভাবে অসচ্ছল হতো না, তার মনোযোগের সাথে লেখাপড়া করতে পারতো, তাই না? এনিওয়ে, কয়টা বাজে? আর কিছু বলার নাই। ও, আমাদের সময় গেছে। এনিওয়ে, আমি জানি হোস্টেলের দরকার রয়েছে, আমি জানি বাসের দরকার রয়েছে। এমপি সাহেবদের বললাম যে শহরে যাবি কেন? তো বললো যে ওরা শহর ঘুরতে যাবে। আমি আশেপাশে সুন্দর শহর বানিয়ে দেন, তাই না? ঘুরতে যাবে কেন? দরকারটা কি? হ্যাঁ, আমি মানে সুন্দর অডিটোরিয়াম বানিয়ে দেন। একজন এমপি নামে একটা অডিটোরিয়াম বানিয়ে দেন, এখানে নাটক হলো, থিয়েটার হলো, ছবি হলো, বিকালবেলা তারা এনজয় করলো। বাইরে যাওয়ার তো দরকার নেই। তবু শহর থেকে অনেক ছেলে মেয়ে আসে। বাসের কথা বলা হয়েছে, সেগুলি মাননীয় প্রধানমন্ত্রী যখন আসবেন কনভোকেশন অনুষ্ঠানে, তখন তোমরা দাবি করো, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওখানে ফান্ড আছে। আমি এই বিশ্ববিদ্যালয়ে এসছি, তোমাদের গবেষণা হয় কিনা, তোমাদের আমি কি বলতেছি? আমি কি বলতেছি? আচ্ছা, আমি কি বললাম? আমি কি বললাম? আমি তো গবেষণার কথাই বললাম। কি মানে চেঁচালি হয়ে গেল, কথা বলতে দেবে না, বুঝি দল করো। মানে আপনিও তো করতেন নাকি? ঠিক আছে, আমি জানি তোমাদের এই বিশ্ববিদ্যালয় ক্লাসরুমে লেখাপড়া, গবেষণা, ল্যাব, এগুলি উন্নয়নের জন্য যা যা দরকার করতে হবে। ইতিমধ্যে প্রায় 500 কোটি টাকা এই বিশ্ববিদ্যালয়ের নামে হয়েছে। সেটা দিয়ে শীঘ্রই কাজকর্ম শুরু হবে। ডিসি সাহেব চাচ্ছেন প্রথমেই ভৌত অবকাঠামো মিন্স হোস্টেল করা। আমিও তার বিপক্ষে নই, কিন্তু এট দ্য সেম টাইম প্যারালালি ক্লাসরুম এডুকেশন বাড়াতে হবে নাকি? আমি চাই এই বিশ্ববিদ্যালয়গুলো যারা ঢাকার বাইরে রয়েছে, তারা ঢাকার চেয়ে ভালো করার সুযোগ তাদের বেশি রয়েছে। এখানে ন্যাচারালি ডিস্টার্ব কম হয় এবং কোয়ালিটি স্টুডেন্টরা ঢাকায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকালকার দিনে স্ট্যান্ডার্ডাইজেশন হয় ইউনিভার্সিটি থ্রু দ্য রেটিংস। এই রেটিংস দিয়ে ইউনিভার্সিটি ভিসি যারা বাড়াতে পারবে তারা থাকবে। আমি ভিসি ইউনিভার্সিটি প্রশাসন দেখি কিভাবে তারা এডুকেশনকে ডেভেলপমেন্ট করে এবং এগুলির খতিয়ান আমি তৈরি করছি, এগুলি রিপোর্টিং আমি নিচ্ছি। আমি আমার মন্ত্রণালয়ের সেল বানাচ্ছি যে প্রত্যেকটি ইউনিভার্সিটি কিভাবে তাদেরকে কাজ করছে সেটা। মানে ইউজিসি তো আছেই, ইউজিসিও ওরকমই হয়ে গিয়েছেন, বুঝলেন না? আই ওয়ান্ট টু সি এভরিথিং। ইউজিসি রিপোর্ট আমি নেব, আমার রিপোর্ট আমি থাকবো। যেমন এই যে বলেছি না, স্কুল কলেজ মাদ্রাসায় কি দিতে বলেছি? সিসি ক্যামেরা। কি জন্য জানো? শিক্ষকরা ক্লাসে থাকে না, ছাত্ররা কল পড়ে না, সিসি ক্যামেরা দরকার। আর এগুলিকে 2 দিন পর পরে উল্টো পাল্টা কথা বলা হয়। আমি আসছি, আমাকে হেফাজতের সেক্রেটারি সাহেব কল করে বললেন, আপনি নাকি হুজুরদেরকে কোরআন শরীফ অবমাননা করেছেন বলে কথা বলেছেন। আমি তো বুঝলাম না কি বলছি, আমি তো জানি না। মাননীয় সদস্য আমার সাথে ছিল, তাই বলে হ্যাঁ আমি একটা কথা বলেছি, আলিয়া মাদ্রাসার ছাত্ররা কি মুজাব্বিদ না, কি বলে মুজাব্বিদ, মুজাব্বিদ একটা সাবজেক্ট আছে, এটা পড়ে না। এটা না পড়ার কারণে তারা সহিভাবে কোরআন শরীফ পড়াতে পারে না। তা আমাদের 9000 ইসলামিক শিক্ষক নিয়োগ আমরা দিতে পারছি না। 9000, কারণ মাদ্রাসা এই সাবজেক্টে কেউ পড়ে না। তা ওই সাবজেক্ট না পড়লে ইসলামিয়াত শিক্ষক দেওয়া যাবে না, এটা হলো নীতিমালায়। তা আমি বলেছি যে ওরা যেহেতু এটা ভালোভাবে পড়াতে পারে না, মুজাদ্দিদ সাবজেক্টটা নেয় না, তাহলে আমরা কওমিকে দিয়ে দিই। কওমিকে দিতে হলে আবার প্রবলেম হলো কওমি ইকুইভ্যালেন্ট না, এই জন্য আমাদেরকে ইকুইভ্যালেন্ট তৈরি করতে হবে নীতিমালায়, সেটা করব। কিন্তু সেটাকে ব্যাখ্যা দিয়ে দিল যে কোরআন শরীফকে অবমাননা করা হয়েছে, বুঝলেন তো?
এই যে কিছু পট বাহিনী আছে বাবা, শুরু করেছে আমাকে নিয়ে, বলে ফেলেছে আমি নাকি পরীক্ষার রুটিন দেব, পরীক্ষার দিন। আমি প্লেনে বললাম আপনারা লিখে দেন, পরীক্ষার ফল হওয়ার পরে উনি দিবেন। মানে এই বট ভাইদের অত্যাচারে মানে ফটোগ্রাফ বানিয়ে দিয়ে দেয়। আমি বললাম এবার 0 পাস করলো মানে কোন প্রতিযোগিতায় যদি 100% ফেল করে তারপর তাদের এমপিও বাতিল করবো না। ওরা লিখে দিল এবার ফেল করিলে এমপিও বাতিল। এখন দেখা যায় ফেসবুকে দেশ চালায় নাকি? আমার সাথে এগুলি করে কোনো লাভ হবে না। আমার কাজ আমাকে করতেই হবে, আমাকে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতেই হবে। সরকার বাজেটের কথা বলেছে, আমি বাজেট নিতে পারছি না। এখন আমি দেখলাম না আমাদের এই ইউনিভার্সিটি ভিসি এডুকেশনাল ডেভেলপমেন্ট কোয়ালিটির জন্য কিভাবে ইমপ্রুভ করা যায় সেই খাতে 1 টাকা কেউ চেয়েছে। আমাকে তো চাইতে হবে, তাহলে সেই পুরোনো দিনের কথা শুধু বিল্ডিং 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 তো লাগবেই, কিন্তু কোয়ালিটি এডুকেশন লাগবে না। সেই জায়গা থেকে আমরা অত্যন্ত দুর্বল। আমি আর বক্তব্য বাড়াই না। আমি এই মর্মে আমার নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে বলবো, তোমাদের দিকে জাতি তাকিয়ে আছে, তোমাদের দিকে তাকিয়ে আছে অভিভাবক, তাই না? অতএব আজকের পর হতে যতদিন এই বিশ্ববিদ্যালয় থাকবে প্রতিটি মুহূর্তে লেখাপড়ার কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে এই মুহূর্তকেই তোমার আগামীর ভবিষ্যৎ করে দিবে, এই মুহূর্তকেই তোমার আগামী বাংলাদেশের সহায়ক হবে। যেই দাবি রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেই দাবি রেখে গিয়েছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া, আমি শহীদ জিয়ার সময় আমার ছাত্র রাজনীতি শুরু হয়েছিল, একইভাবে তিনিও শিক্ষাকে ভালোবাসতেন। অতএব শিক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বাংলাদেশের এই জাতীয়তাবাদী সরকারের আমরা কথা দিলাম তোমাদের পাশে থাকবো, তোমাদের উন্নয়ন করব, তবে রেজাল্ট বেসড ডেভেলপমেন্ট হবে। রেজাল্ট বেসড, রেজাল্ট বাড়তে থাকবে, ডেভেলপমেন্ট বাড়তে থাকবে। আর শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা হয়ে থাকে, আমি প্রত্যেকটি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমি দেখবো, মাইক্রো লেভেলে দেখবো, এবং কোন শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। যদি বিগত দিনে দিয়ে থাকেন সেইগুলো ব্যবস্থা আমাদের নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে, এর কোনো বিকল্প নাই, তাই না? ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।